ভিডিওর শুরুতেই আমি বলে নিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হতে যাচ্ছে এবং এটা একটা র টাইপ ভিডিও হবে। তো আজকের ভিডিওতে যেটা আমি শেয়ার করতে যাচ্ছি, গত বছর 2024 নভেম্বরের লাস্টের দিকে আমরা নর্থ আইল্যান্ড ট্যুরে বের হয়েছিলাম 6 দিনের জন্য। তো আমরা দুইটা ফ্যামিলি গিয়েছি এবং আমরা কি করেছি এবং কোথায় কোথায় গিয়েছি সব কিছুই আপনাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। তারপরও আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্টস করবেন। আর নিউজিল্যান্ডে যারা ঘুরতে আসতে চায় তাদের জন্য এই ভিডিওটা আমি বলবো একদম পারফেক্ট একটা ভিডিও। তো যেদিন আমাদের ট্যুর শুরু হয়েছে সেদিন সকালে আমরা ক্রাইস্টচার্চ থেকে বাসে করে ক্রাইস্টচার্চ এয়ারপোর্টে যাই এবং সেখান থেকে রেজিস্টার করে আমরা অকল্যান্ড এয়ারপোর্টে পৌঁছাই এবং সেখান থেকে আমরা একটা রেন্টেড কার নিয়ে নিই 6 দিনের জন্য। যেহেতু আমরা দুইটা ফ্যামিলি ছিলাম আমাদের একটু বড় কারই লেগেছে। আর আমাদের 6 দিনের ট্যুরে আমাদের যেন খাবার নিয়ে কোনো টেনশন করতে না হয়, কারণ এখানে হালাল হারাম নিয়ে অনেক প্রবলেম হয়। তাই আমরা যতটুকু সম্ভব আমাদের খাবার আমরা নিয়ে নিয়েছিলাম এবং আমাদের ইউটেন্সিলও টুকটাক নিয়ে নিয়েছিলাম। যদি ইউটেন্সিল তাদের কাছে স্পেয়ার থাকে তারপর আমাদেরটা আমরা বুঝে নিয়েছি। তো আমরা ফার্স্টে চলে গিয়েছি করমণ্ডলে। সেদিন ওয়েদারটা খুবই ভয়ানক ছিল, এই বৃষ্টি পড়ছে এই বৃষ্টি থামছে। তো আমরা এখন যাচ্ছি ক্যাথেড্রাল কবে। আর এখানে সব থেকে বড় বিশেষত্ব এই বালুগুলো, এটা বালু পুরোই সাদা সাদা। অন্য সব জায়গার বালি যেমন একটু কালচে হয়, কিন্তু এই বালিটা দেখেছেন কি সুন্দর। আর ক্যাথেড্রাল কভটা কিন্তু অনেক নাম করা, কারণ এখানে নার্নিয়া মুভি হয়েছিল। তো এখানে আমি বলবো এই প্লেসটা যদি আপনি না আসেন নিউজিল্যান্ডে আসার পরে তাহলে আপনি অনেক কিছুই দেখলেন না নিউজিল্যান্ডের সৌন্দর্য। তো সেই দিন ওয়েদার অনেক খারাপ থাকায় আমরা তাড়াতাড়ি সেখান থেকে ঘুরে আমাদের মোটেলে চলে এসেছি এবং মোটেলে আমাদের সকল রকম ব্যবস্থাই ছিল। মোটেলটা খুবই ভালো ছিল, আমরা খুবই এনজয় করেছি। আর সেদিন আমি তেমন কোনো ভিডিও করিনি আর আমরা কোথাও যাইও নি। তো নেক্সট ডেতে আমরা এই মোটেলটা একটা হলিডে পার্ক ছিল, সেখানে আমরা ভালো মতো ঘুরেছিলাম এবং পাশে একটা বিচ ছিল, সেখানে আমরা একটু গিয়েছিলাম। এরপর আমরা রটোরুয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো রটোরুয়া যাওয়ার সময় জাস্ট আমরা তরঙ্গা ক্রস করছিলাম, তো ভাবলাম যাই একটু তরঙ্গা সিটিটা দেখে যাই, কারণ তরঙ্গা সিটিটা অনেক নাম করা এবং আমার কাছে ভালোই লেগেছে, কারণ ওয়েদার আমাদের ক্রাইস্টচার্চের থেকে অনেক বেটার। নভেম্বর মাসে আমাদের তেমন একটা শীতের কাপড় পরতে হচ্ছিল না। তো সেখান থেকে আমরা হালকা পাতলা ঘোরাঘুরি করলাম এবং আমরা একটা জায়গায় আসছিলাম, সেখানে একটা পার্ক ছিল কিন্তু সেটা বন্ধ থাকায় আমরা আর যেতে পারিনি। কিন্তু রাইকা কিন্তু সেখানে গিয়ে একটু বালু দিয়ে খেলা করছিল আর আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর ভিউটা এনজয় করছিলাম। এরপর এখান থেকে ফেরত আসার সময় রোডের কাছেই দেখলাম যে অরেঞ্জ চলে আছে এবং চাইলে আমি নিতে পারবো। তো আমরা এখান থেকে এই মজার মিষ্টি অরেঞ্জগুলো পেরে নিলাম আর টেস্ট করলাম। এরপর আমরা চলে গিয়েছি ডিরেক্ট রেডউড ওয়াকে। এই রেডউড ওয়াকটা খুবই অ্যামেজিং ছিল। যারা এরকম অ্যাডভেঞ্চার টাইপ পছন্দ করেন তাদের জন্য আমি বলবো একদম পারফেক্ট। আর এটার কিন্তু দুইটা ভিউ, একটা ডে ভিউ একটা নাইট ভিউ। তারপর আমরা বাসায় এসে আমাদের নাস্তা করে এবং লাঞ্চ করে বের হয়ে যাই কুইরাও পার্কের উদ্দেশ্যে। এটা আমাদের হোটেল থেকে জাস্ট 2 মিনিটের ওয়াকওয়ে ছিল। আর এখানে যাওয়ার পরে আমরা ভলকানোর রূপটা দেখতে পাচ্ছিলাম। যদিও আনফর্চুনেটলি আমরা যে মেইন ভলকানো প্লেস ছিল সেখানে যেতে পারিনি, কারণ আমাদের সাথে আন্ডার 16 এজের বেবি ছিল। তো কিছু করার নেই, নেক্সট টাইম। তো এখানে এই পার্কটায় আসার পরে আমরা যতটুকু পারলাম দেখলাম এবং সেখানে সব থেকে মজার ব্যাপার ছিল এই ন্যাচারাল স্পা। তো সেখানে আমরা কিছুক্ষণ পা ডুবিয়ে রেখেছিলাম। এরপর আমরা আবার রেডউড ওয়াক ট্রিতে চলে যাই এবং নাইট ভিউটা এনজয় করি। এটাও খুবই একটা জোস ছিল আমার কাছে। তো রেড ট্রি থেকে আসার পরে আমরা আর কোনো কিছুই করিনি, রাতে ডিনার করেছিলাম, সেটার ভিডিও আর করা হয়নি। তারপরের দিন আমরা হুকা ফলের জন্য বের হয়েছি। তো তার আগে আমরা রটোরুয়ার কিছু সিটি ভিউ করে নিচ্ছিলাম। সেখানে একটা গভর্নমেন্ট গার্ডেন আছে, সেটা খুবই সুন্দর। আনফর্চুনেটলি আমরা সেই বিল্ডিংটাও ঢুকতে পারিনি, কিন্তু লাকিলি
সেখানে বোলিং খেলা হচ্ছিল, আমরা সেটা একটু এনজয় করেছিলাম। তারপর আমরা ডিরেক্ট চলে যাই হুকা ফলের উদ্দেশ্যে, এবং হুকা ফলটা আপনারা তো দেখেছেন, এবং আমি এখানে আপনাদের একটু হুকা ফলের সাউন্ডটা উপভোগ করার সুযোগ দিচ্ছি। হুকা ফলে এখানে অনেক ওয়াকিং স্পেস ছিল, কিন্তু আমরা ওয়াক করিনি, কারণ আমরা যেহেতু 6 দিনের জন্য এসেছি, আমরা যদি টায়ার্ড হয়ে যাই তাহলে আমরা অনেক কিছুই মিস করব। তারপর আমরা আশেপাশেই একটা হট পুল ছিল, সেটা ঘুরেছিলাম, এবং এখানে একটা বিচের মতো ছিল, সেখানেও গিয়েছি। এরপর আমরা চলে আসি, কারণ তারপরের দিন আমাদের যেতে হবে গ্লো ওয়ার্ম ক্যাভ। তো আমরা এসে আবারও একটু সিটি ভিউ করি, যদিও সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, এবং আমরা রাতে ডিনারে এই জিলাপি এবং এটাকে কি বলা হয় এই খাবারকে আমার মনে নেই, তো এগুলো খাচ্ছিলাম। এরপর আমরা আবার বের হয়ে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখন ডে 4। তো ডে 4-এ আমরা সকালে নাস্তা করে বের হয়ে যাই ওয়াইতমোর উদ্দেশ্যে। সেখানে আমরা গ্লো ওয়ার্ম ক্যাভে যাব, এবং সেখানে ন্যাচারাল টানেল আছে এবং রুয়াকুড়ি বুশ আছে। তো ফার্স্টে গিয়ে আমরা ওগুলো কাভার করব যদি সময় পাই। তো আমরা সময় পেয়েছিলাম, আমাদের আগে থেকে সব কিছু বুকিং করা ছিল। এই যেমন ট্রি ওয়াক যেটা ছিল, রেডউড ট্রি ওয়াক, সেটা বুকিং করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এই ওয়াইতমো গ্লো ওয়ার্ম ক্যাভ সেটা অবশ্যই আপনাকে আগে বুকিং করে আসতে হবে, না হলে দেখা যাবে আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে, বা আপনি হয়তো মিস করবেন, কারণ আপনার টাইট স্কেডিউল থাকবে। তো আমরা এখন একটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, সেটা পুরোই ন্যাচারাল। এই জিনিসগুলো আমাকে আসলে খুবই টানে, যে ন্যাচারালি কত সুন্দর করে আল্লাহ বানিয়ে দিয়েছে, আর এরা কি সুন্দর যত্ন নিয়ে সেটাকে ধরে রেখেছে। এই ছিল আমাদের রুয়াকুড়ি ক্যাভ এবং যে ন্যাচারাল টানেলটা, সেটাই দেখা। এখন আমি চলে যাচ্ছি আমাদের মেইন গন্তব্যে ওয়াইতমো গ্লো ওয়ার্ম ক্যাভে। তো এখানে আমরা চলে আসার পর একটু দেখে নিচ্ছিলাম আরও কি আছে। এদের আরও স্পেশাল আছে রুয়াকুড়ি ক্যাব এবং আরও একটা ক্যাব, তো ওগুলোতে আমরা আর বুক করিনি, কারণ এত কিছু কাভার আমরা করতে পারবো না, আর এত শর্ট সময়ের মধ্যে আসলে সম্ভব না। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি গ্লো ওয়ার্ম ক্যাবের ভেতরে, আর এখানে ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ ছিল, কিন্তু যখন আমরা বের হয়ে যাচ্ছিলাম তখন আমাদের বলেছিল একটু ভিডিও করতে। তো আমার ক্যামেরাতে যতটুকু এসেছে তাই শো করলাম। আসলে এটা কিছুই না, আমরা যা দেখে এসেছি আমি বলবো সুবহানাল্লাহ, আল্লাহ যে কি সুন্দর করে সব কিছু বানিয়েছে তা না দেখলে বোঝা যায় না। আর চোখের কি পাওয়ার সেটাও মানে আমি ভাবি আর চিন্তা করি, আল্লাহ আমাদের কত সৌভাগ্যবান বানিয়েছে, আমরা দেখতে পারি যে জিনিসটা আল্লাহ বানিয়েছে কত সুন্দর, যেটা কিন্তু ক্যামেরাতে সহজে আসবে না। তো যাই হোক, এখানে আমরা বোটম্যানকে বাই বাই বলে দিচ্ছিলাম আমাদের ড্রপ করার পর। তারপর আমরা এখান থেকে চলে যাই মারোকোপা ফলস দেখার জন্য। এই মারোকোপা ফলস দেখার পরে আমি জাস্ট স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি সবাইকে রিকমেন্ড করব, আপনারা যদি ওয়াইতমোতে আসেন এবং অবশ্যই এই মারোকোপা ফলসটা দেখে যাবেন। ক্যাথেড্রাল কবের সাইডেও অনেকগুলো ফলস ছিল, কিন্তু আমরা সব কভার করতে পারিনি। কিন্তু এটা দেখার পরে যে আমাদের আফসোসটা ছিল সেটা চলে গিয়েছে, হয়তো অন্য কোনো সময় আবার দেখে নেব। আর এখানে যারা পারছিল তারা রিস্ক নিয়ে নিচে যাচ্ছিল আর কাছে থেকে ছবি তুলে নিয়ে আসতেছিল, এই আর কি। না, আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু ভিডিও করার আমার ক্ষমতার মধ্যে, কারণ আমি নিচে যেতে পারবো না, আমি সেই রিস্কটাও নিতে চাই না। আর আপনারা শুনে নেন এটার সাউন্ডটা কি সুন্দর। তো তারপর আমরা সেখান থেকে চলে যাই ডিরেক্ট আমাদের নতুন গন্তব্যে, কারণ এখন আমাদের আবার নতুন হোটেলে ট্রান্সফার করতে হয়েছে। এখন আমরা চলে এসেছি হ্যামিল্টন। হ্যামিল্টন সিটিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এক কথায় বলবো, ক্রাইস্টচার্চের পরে যদি আমি অন্য কোনো সিটিতে
নিউজিল্যান্ডে যেতে চাই তাহলে হয়তো আমি হ্যামিল্টনই যাব, কারণ হ্যামিল্টন বেটার অন্য সব সিটির থেকে। আমি কখনো অকল্যান্ডে যাব না, কারণ টু বিজি, এটা আমার জন্য না। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ডে 5, হ্যামিল্টন গার্ডেন আর হবিটন। হ্যাঁ, আজকে আমাদের যে ডেটা সেটাকে আমরা 2 ভাগে ভাগ করেছি। তো ফার্স্ট আওয়ারে আমরা হ্যামিল্টন গার্ডেনটা কভার করেছি এবং আমাদের হবিটনের টিকিট ছিল 1:40-এর। সো আমরা যেটা করেছি, আমরা 12টার মধ্যে হ্যামিল্টন গার্ডেন, যেটা নাকি ঘুরতে 4-5 ঘন্টা লাগে, সেটাকে আমরা জাস্ট কুইকলি দেখে নিয়েছি। হ্যামিল্টন গার্ডেনে কি নেই আসলে? হ্যামিল্টন গার্ডেনে ঢোকার পরেই একটা চার্ট দিয়ে দেয়। এই চার্টের মধ্যে এটার ভাগ সেগুলো প্রায় 7 ভাগে করা। এই যেমন ধরেন চাইনিজ গার্ডেন আছে, জাপানিজ গার্ডেন আছে, ইন্ডিয়ান গার্ডেন আছে, তারপর ট্রপিক্যাল গার্ডেন আছে, মারুদের গার্ডেন আছে, মানে কি নেই সেখানে। আমি আসলে ঢুকে অবাক হয়ে গিয়েছি। সব থেকে বড় গার্ডেন এবং অনেক অনেক অর্গানাইজড গার্ডেন ছিল। আমার কাছে সব থেকে ভালো লেগেছে যেখানে সবজিগুলো চাষাবাদ হচ্ছিল, কারণ গার্ডেনার বলে কথা, যেখানে সবজি চাষাবাদ হয় সেখানেই আমি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাই। আর যখন আমি ট্রপিক্যাল গার্ডেনে ঢুকেছি তখন তো আমি পুরাই থমকে গিয়েছি, মনে হচ্ছে এই বুঝি আমি বাংলাদেশে চলে এসেছি। কি না সুন্দরই লাগছিল, আর এত ভালো লাগছিল যে এখান থেকে আমার আসতে ইচ্ছে করছিল না। এই গার্ডেনটা ঘুরতে মিনিমাম 5-6 ঘন্টা তো লাগে। আর যদি খুব ভালোভাবে নিখুঁতভাবে দেখতে চান, কিছু ফটোগ্রাফি করতে চান, তাহলে তো সারা দিনেও কাভার দিয়ে আপনি শেষ করতে পারবেন না। আর সেখানে আমরা জাস্ট 3 ঘন্টার মধ্যে পুরো জায়গাটা ঘুরেছি, পুরোপুরি দৌড়ের উপরে ছিলাম। আর এমনও কোনো ব্যবস্থা ছিল না যে হবিটনের যে শোটা আমাদের ছিল সেটাকে আমরা পিছাতে পারবো, কখনোই পসিবল ছিল না। কারণ আমাদের আজকে লাস্ট ডে, আর তারপরের দিন আমাদের ফ্লাইট টু ক্রাইস্টচার্চ। যতটুকু পেরেছি এতেই আমরা মোটামুটি খুশি হয়ে চলে এসেছিলাম হবিটনে। এখানে আসার পরপরই আমরা খুবই হাংরি হয়ে গিয়েছিলাম, তাই আমাদের বাসটা আসার আগ মুহূর্তেই আমরা কিছু নাস্তা করে নিয়েছিলাম খুবই তাড়াহুড়ার মধ্যে। এরই মধ্যে আমাদের বাস চলে এসেছে, আর এই যে আমরা টিকিট হাতে বসে আছি আর এখন বাসে উঠলাম। আর বাসের মধ্যে বসে বসে হিস্টোরিক্যাল গল্পগুলো শুনছিলাম আর আশেপাশে সব কিছু দেখছিলাম, খুবই ভালো লাগছিল। এরই মধ্যে আমরা পৌঁছে যাই হবিটনে। হবিটনে যাওয়ার আগে আমার মনে অনেক প্রশ্ন ছিল, কেন এই ট্যুরটা এত এক্সপেন্সিভ, কেন এটা 3-4 ঘন্টা ব্যাপী, কেন এত লং। তো যাই হোক, পরে আমি যখন এই ট্যুরটা এক্সপিরিয়েন্স করলাম তারপর বুঝতে পারলাম যে না, আসলে এই ট্যুরটা ওর্থ। তো যে আমাদের গাইডটা ছিল ফুল টাইম, সে খুবই ভালো ছিল এবং ওয়েল ট্রেন্ড ছিল, খুব সুন্দর করে সব কিছু আমাদের পয়েন্ট টু পয়েন্ট দেখাচ্ছিল, যা আসলে আরও ইন্টারেস্ট জাগিয়ে তুলেছে আমাদের এই হবিটন ট্যুরে। এখন আমি একটা স্লো মিউজিক দিয়ে আপনাদের সাথে এই ট্যুরটা ছোট্ট করে শেয়ার করব। So what we're going to do is we're going to split our group up in half. So this is everyone that's over here. Awesome, guys. Come gather. We're excited. Come on in, team. দেখি স্টাডি রুম, এটা তো পোস্ট অফিসের মতো মনে হয় প্রশ্ন। তারপর আমাদের ট্যুর শেষে আমাদেরকে জিঞ্জার বিয়ার খেতে দেওয়া হয় এবং জিঞ্জার বিয়ারটা হালাল ছিল, এটা নন অ্যালকোহলিক ছিল। সো আমরা নিঃসন্দেহে এটা খেতে পেরেছিলাম। তো এরপরে আমরা বের হয়ে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে। এরপর হোটেলে এসে আমরা ডিনার করি।
তারপর রাত 10টার দিকে আমাদের মিষ্টির ক্রেভিং হয়, তো মিষ্টি খাওয়ার জন্য আমরা বের হয়ে যাই। আর মিষ্টি হিসেবে পেয়েছিলাম চাউস। এটা খেয়ে আমাদের মন ভরে না, তাই পাশের দোকান থেকে আমরা চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম আবার। তারপরের দিন আমাদের লাস্ট দিন আমরা গিয়েছিলাম পাশেই হ্যামিল্টনে একটা স্ট্রবেরি পিকিং ফার্মে। তো এখানে আমরা নিজেরা স্ট্রবেরি পিক করতে পারবো, তো আমরা ইচ্ছা মতো স্ট্রবেরি পিক করি এবং পরে পে করে আমরা এই বাহিরে আইসক্রিম এবং লবণ মরিচ দিয়ে স্ট্রবেরি খেয়েছিলাম। কি যে একটা শান্তি লেগেছিল ফ্রেশ স্ট্রবেরি খেতে, তা বলা বাহিরে। তো যাই হোক, এরপর আমরা চলে যাই অকল্যান্ডের উদ্দেশ্যে। খাবো না আজকে। এরপর আমরা সিটিতে একটু ট্যুর দিই, তারপর চলে যাই অকল্যান্ডের পাপা তৈ তৈতে কাঞ্জ রেস্টুরেন্টে। সেখানে আমরা লাঞ্চটা সেরে নিই এবং তাদের খাবারটা খুবই ভালো ছিল। এরকম টাইপ খাবার ক্রাইস্টচার্চে খুবই কম পাওয়া যায়। এবং এরপর আমরা ক্রাইস্টচার্চের উদ্দেশ্যে এয়ারপোর্টে চলে যাই, কিন্তু এয়ারপোর্টে যেয়ে দেখি আমাদের বোর্ডিংয়ের টাইম চলে গিয়েছে, আমরা লাগেজ দিতে পারিনি। তারপর কি আর করার, এখানে থেকে আমরা একটা লেসন নিয়ে নিই যে বোর্ডিং টাইমে পৌঁছাতে হবে, নাহলে লাগেজের জন্য একজনকে থেকে যেতে হয়েছিল। লাগেজ নিয়ে আমার হাজব্যান্ড পরে ফ্লাইটে চলে আসে। তো এই ছিল আমাদের ছোট্ট একটা 6 দিনের জার্নি। তো এরকম জার্নি আমি নিউজিল্যান্ডে আসার পরে খুবই কম করেছি। তো আমাদের জার্নিগুলি সবসময় 2 দিন 3 দিনের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো এই জার্নিটা আমাদের অনেক বড় ছিল। আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।